আদ্রাজের কালো গাড়ি এসে থামলো মিরপুর 11-তে রিধির বাসার সামনে। বাইরের আকাশটা যেন ক্লান্ত, বিকেলের শেষ আলোটা ঢলে পড়েছে শহরের ধূসর গায়ে। গাড়ির ভেতর থেকে তখন এক ধরনের নীরবতা, শুধু শ্বাস নেওয়ার শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। রিধি পাশে বসে জানালা বাইরে তাকানোর ভান করলো, আর চোখে দেখছিল আহাতকে। আর আহাত সরাসরি তার দিকেই তাকিয়ে আছে এক অদ্ভুত দৃষ্টিতে, যেন হাজার কথা জমে আছে সেই চোখে, অথচ মুখ খুলে কিছু বলার ক্ষমতা নেই। হৃদির কপালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ, কোনোইতেও সাদা ব্যান্ডেজে মোড়ানো। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাওয়াতে কপাল কুনিসহ আরও কয়েক জায়গায় আঘাত পেয়েছে। আর আহাত সেই ক্ষতগুলোর দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন প্রতিটি কাটা দাগ তার বুকে খোঁচা মারছে। সে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে আছে রিধির দিকে, তার চোখে কেবল অনুশোচনা, অপরাধবোধ আর ভয়। আজ যদি ওটা রাবার বুলেট না হয়ে ধাতব বুলেট হতো, তাহলে হয়তো সে আমার প্রেয়সীকে। না না, আর ভাবতে পারছে না সে। মাথা নাড়ে, দু আঙুল দিয়ে কপাল চেপে ধরল। রিধি সেটা লক্ষ্য করে চোখ সরিয়ে তার দিকে তাকিয়ে নরম গলায় বলল, কি হয়েছে আপনার? মুখটা এরকম লাগছে কেন? কি ভাবছেন? আর চোখ তুলে তাকা সরাসরি রিধির চোখে। রিধির কালো চোখের গভীরে এক টুকরো আলো ঝিকমিক করছিল, আর আহাদের চোখে ছিল তীব্র যন্ত্রণা, অজানা এক কষ্টের ছায়া। দুজনের দৃষ্টি মিলল এক অদ্ভুতভাবে, এক অজানা ভয়ের মধ্যে। মুহূর্তটা স্থির হয়ে গেল। গাড়ির এসি ঠান্ডা বাতাসও যেন থমকে গেল তাদের নিস্তব্ধতার সামনে। কিছুক্ষণ পর আহাত বহু কষ্টে ভঙ্গুর কণ্ঠে বলল, আজকে যদি তোমার সাথে আমার এটাই শেষ দেখা হয়। এক মুহূর্ত রীতির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, তার বুকটা যেন ধপধপ করে নেমে গেল নিচে, শরীরচর্চা জোড়া কেঁপে উঠল। আর মানে শেষ দেখা মানে? আপনি কি কোথাও যাচ্ছেন? ছোটে সামান্য চেপে মাথা নেড়ে বলল, হুম। তাহলে যদি আমি রাজনীতি ধামাচাপায় প্রাণ হারাই, তাহলে কি তুমি? আর ঠোঁট চেপে সামান্য মাথা নেড়ে বলল। কথাটা সম্পূর্ণ করতে পারলো না আহাত, গলা আটকে আসলো তার। রিজি ঠোঁট ফুলিয়ে নিল, চোখ জোড়া ছলছল করছে, যে কোনো মুহূর্তে অশ্রু গড়িয়ে পড়বে এমন একটা অবস্থা। তবুও কাঁপা কাঁপা গলায় বলল, কি কি- কি বলছেন আপনি এসব? হঠাৎ করে এমন কথা কেন বলছেন? আহাত গলা পরিষ্কার করতে চাইল, কিন্তু গলাটা কেমন যেন বাষ্পে ঢেকে গেল। শেষ পর্যন্ত চোখ নামিয়ে জানালার বাইরে দিকে তাকালো, বলল, কিছু না, তুমি আসতে পারো। আমার সময় নেই, এমনিতেই আজকে তোমার পিছনে আমার অনেক সময় নষ্ট হয়েছে। আহাদের কথাগুলো যেন ছুরির মতো গেঁথে গেল রিধির বুকে। দৃষ্টি স্থির রেখে চোখে ঠোঁট চেপে ধরে ফিসফিস করে বলল, আমার জন্য আপনার সময় নষ্ট হয়েছে? হ্যাঁ। রীতিতা উত্তর দিল আহাজ রাজা। রিধি ছোট কামড়ে নিজের আবেগ সামলে বলল, ঠিক আছে, আমি আসছি। আর আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। এই বলে সে দরজা খুলে নামতে যাচ্ছিল, কিন্তু গাড়ি থেকে নামার আগে আহাত তার কবজি ধরে ফেলল। রিধির বুক থুকফুক করে উঠল, চোখে একটুখানি আশার আলো। সে ভেবেছিল হয়তো এখন আহাত কিছু বলবে, কিছু ব্যাখ্যা দিবে, হয়তো থামাবে তাকে, কিন্তু না, তাকে নিরাশ করে দিয়ে আজ শুধু তার ব্যাগটাই হাতে ধরিয়ে দিল। একবার মুখ তুলে তাকালেও না তার দিকে। রিধির বুক কাঁপছিল, তার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি কেউ তার ভেতরটা খুলে দেখে, তবে দেখবে সেখানে ভাঙা কাচের মতো ছড়িয়ে আছে হৃদয়। হৃদির ঠোঁট চেপে বুকের ভেতর কাঁপন নিয়ে গাড়ি থেকে নেমে গেল, দৌড়ে ঢুকে গেল বাসার ভেতর। হাত স্থির হয়ে বসে রইল গাড়ির সিটে। হৃদির অবয়ব মিলিয়ে যেতে দেখলো এক মুহূর্ত, দুই মুহূর্ত, অতঃপর যেন পুরো পৃথিবীটাই নিস্তব্ধ হয়ে গেল তার চোখে। ঝাপসা আলো, বুকের ভেতর কেমন এক অদ্ভুত শূন্যতা, একটা ভারী নিঃশ্বাস জমে উঠল। সেদিকে তাকে বিড়বিড় করে বলল, আমাকে একটু সময় দাও, মাত্র আর কয়েকটা দিন, জাস্ট নির্বাচনটা শেষ হওয়া অবধি। তারপর আমি সব ঠিক করে দেব, জানো, সব। শুধু একটু সময়ের প্রয়োজন আমার। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। বাক্যগুলো উচ্চারণ করতে গিয়ে আহাদের বুকটা যেন ভেতর থেকে চিৎকার করে উঠেছিল। প্রতিটি শব্দ কেচে কেচে আসছিল ভেতর থেকে। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে গাড়ি স্টার্ট দিল। কালো গাড়িটা ধীরে ধীরে শহরের যানজটের ভেতরে মিলিয়ে গেল।
যেন এক অপূর্ণ ভালোবাসা দোয়ার মতো মিলিয়ে যাচ্ছে ঢাকার আকাশে। এদিকে রীতি উপরে আসতে এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে ঈশানী, দরজা আগেভাগে খুলে রেখেছে, যেন জানতো এখনই রীতি ফিরবে। রীতির পদক্ষেপ ধীর হয়ে এলো হালকা বাতাসে, তার চুলের গোছা এলোমেলো হয়ে মুখে এসে পড়েছে। ঈশানী কঠিন কণ্ঠে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল বোনের দিকে, অতঃপর ঠান্ডা অথচ তীর্যক গলায় বলল, একটা দিনও কি তুই শান্তিতে থাকতে দিবি না? প্রতিদিনই একটা না একটা কাণ্ড ঘটাবি তুই। রীতির ভেতরটা মূর্তি জ্বলে উঠলো। এমনিতে এই মেজাজ খারাপ, তার উপর বোনের এই কটাক্ষ যেন কাটার মতো বিঁধল। সে খানিকটা বিরক্ত স্বরে বলল, কি করেছি আমি? আমাকে নিয়ে যদি তোমাদের এতই সমস্যা থাকে তাহলে বলো, আমি চলে যাচ্ছি। এই বলে ঈশানীর পাশ কাটে ঘরে ঢুকলো। ঢুকে পড়লো, জুতা খুলে পা ফেলে দপদপ করে রুমের দিকে ছাড়ছিল। তখনই পেছন থেকে ঈশানীর কণ্ঠ স্বর ছুরির মতোই কেচে গেল বাতাসের মধ্য দিয়ে। কার কাছে যাবি? ওই আহাদ রাজার কাছে? রীতির পা থেমে গেল, শরীরের এক মুহূর্ত ঠান্ডা স্রোত বইয়ে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো বোনের দিকে। ঈশানী তখনও দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আছে তার দিকে। রীতির গলায় কাঁপুনি। মানে? ঈশানী এবার ছোট বাক্যে বলল, বুঝতে পারছিস না? বুঝিয়ে বলতে হবে? অবশ্য তোকে তো বুঝিয়েও লাভ নেই। আমি আগেই বলেছিলাম ওই আহাদ রাজার থেকে দূরে থাকতে, কিন্তু কে শুনে কার কথা? এখন তো তোদের নিয়ে ব্রেকিং নিউজও চলছে। রীতি ভ্রু কুচকে গেল, মাথার ভেতর ঘুরছে হাজার প্রশ্ন। ঈশানী কোন নিউজের কথা বলছে? তখনই ঈশানী রিমোট হাতে তুলে টিভি অন করলো। স্ক্রিনে নিউজ তখন চলছে। হেডলাইনে ছিল, নিজের জীবন ঝুঁকিতে ফেলে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে বাঁচালো এক তরুণী। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে হৃদি রাস্তায় পড়ে আছে, মাথাটা আহাদের উরুর উপর। হৃদির চোখ বড় বড় হয়ে গেল ভয়ে ভয়ে। একটা শুকনো ঢোক গিলে তাকালো বোনের দিকে। ঈশানী এবার ক্ষোভে ফেটেই পড়ল। কি এসব? এখন চুপ করে আছিস কেন? আমি তোকে আগেই সন্দেহ করেছিলাম রেদি, কিন্তু তুই যে আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকাবি সেটা ভাবিনি। কে লুকিয়েছি আমি? দ্রুত চোখ সরিয়ে নিল হৃদিতা। ঈশানী এবার এগিয়ে এসে চোখ রাঙিয়ে বলল, এখনো অভিনয় করছিস? এখন যদি আব্বু বা মামা এই নিউজ দেখে তখন কি হবে বুঝতে পারছিস? তোর পড়াশোনা তো গোল্লায় যাবেই, সাথে আমাকেও কি কি শুনতে হবে তার ঠিক নেই। রীতি মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল। তার নীরবতাই যেন সব স্বীকারোক্তি। ঈশানী কিছুক্ষণ তাকিয়ে থেকে গলার স্বর কিছুটা একটু নিচু স্বরে জিজ্ঞেস করলো, হৃদি, সত্যি সত্যি বল, তোর আর আহাদ রাজার মধ্যে ঠিক কি চলছে? হৃদির ঠোঁচ কামড়ে ধরলো কোনো বনিতা না করে, চোখ নামিয়ে নিয়ে বলল, আমি ভার্সিটিতে প্রথম দিন ওনাকে দেখে ক্রাশ খাই, তারপর থেকে ওনাকে আমি পছন্দ করি। ঈশানী তার ছেলে হাসি দিয়ে হাত নেড়ে বলল, 3 বেলা ভাত খাস না ঠিক করে, আর এখন গেছিস ক্রাশ খাইতে, তাও আবার বদমেজাজি লাগামহীন ওই আহাদ রাজার ওপর। হৃদি এবার সাথে সাথে প্রতিবাদ করে যোগে একরস জেদে নিয়ে বলল, তুমি ওনাকে যেমনটা ভাবো উনি আসলে তেমনটা না। মিডিয়াতে যা দেখায় তার অর্ধেকটাই মিথ্যে। উনি খারাপ না, তুমি সেটা বুঝবে না। ঈশানী হতবাক হয়ে তাকিয়ে রইল বোনের দিকে। তার চোখে অবিশ্বাস, হতাশা আর একটুখানি বিস্ময়। কপাল কুঁচকে ধীরে ধীরে বলল, এতদিন শুনেছি মানুষ প্রেমে অন্ধ হয়ে যায়, কিন্তু তুই তো অন্ধের সাথে সাথে বধির হয়ে গেছিস। সব জেনে শুনে আগুনে ঝাঁপ দিচ্ছিস হৃদি। এরপর যদি কিছু হয় আমাকে বলতে আসিস না, আমি এর মধ্যে নেই। হৃদি কোনো উত্তর দিল না, শুধু একবার চোখ পিটপিট করে তাকালো বোনের দিকে। ঈশানীকে একটু এখন শান্তই মনে হলো, তাই সে নিজের রুমে চলে গেল। ওপাশ থেকে দপ করে দরজাটা বন্ধ করে দিল। ঈশানী নিঃশব্দে দাঁড়িয়ে রইল সে দরজার সামনে, 2 আঙুল কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল। মনে হচ্ছে সামনে এক অজানা ঝড় আসছে। তার শুরুটা সে আজ দেখছে, কিন্তু শেষটা কোথায় তা সে নিজেও জানে না। রাতের আকাশটা অন্ধকার একটু তীব্র হয়ে এসেছে। রাতের ল্যাম্পপোস্টের আলোতে মাঝখানে ছায়া পড়েছে দূরের বিল্ডিংয়ের গুলোর জানালায়। শহরের কোলাহল কিছুটা কমে এসেছে, কিন্তু মীর হাউসে ঠিক তার উল্টো চিত্র। ড্রয়িং রুমে একরকম শোরগোল পারছে, যে তার মতন
গল্প করছে, হাসছে, সবাই মিলে যেন এক উচ্ছ্বাসের উৎসব। শুধু আদনান আর তার চিরচেনা ভঙ্গিতে শিরদাঁড়া করে সোজা করে বসে আছে। এই সময়ে মূল দরজার দিয়ে প্রবেশ করলো আহাদ রাজা আর আশফাক মীর। দরজা খোলার সাথে সাথেই ঘরে কোলাহল যেন একদমই বেরিয়ে গেল। আহাদ চারপাশে চোখ বুলিয়ে ধপ করে এসে বসলো আদনানের মুখোমুখি সোফায়। আদনান আশফাক মীর ও খানিকটা আবাল হয়ে বসতে বসতে আদিলের দিকে তাকে প্রশ্ন ছুড়ে দিল। আশফাক মীরও খানিকটা অবাক হয়ে বসতে বসতে আদিলের দিকে তাকে প্রশ্ন ছুড়ে দিল। কি রে, কাহিনী কি? এত তোলপাড় কেন? আদিলও চওড়া হাসি দিয়ে মিষ্টি তুলে নিয়ে বাবার মুখে পুরে দিয়ে বলল, আগে মিষ্টি ভোগ করো, তারপর বলছি। কেন? কারণ তুমি শ্বশুর হতে যাচ্ছ। এক মুহূর্তের জন্য চারিদিক নিস্তব্ধ। আশফাক মীর মিষ্টিটা মুখে নিয়ে হাঁ করে তাকালেন হালিমা বেগমের দিকে। আর তখনই ঠিক আহিয়াও এসে ভাইয়ের পাশে বসলো। হালিমা বেগম একটা মিষ্টি আহিয়ার মুখে আরেকটা আহাদের মুখে পুড়ে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরে আদনানের বিয়ে ঠিক হয়েছে, সবাই মিষ্টি মুখ করো। এতদিন পর মিড হাউসে একটা খুশির খবর এলো। এই কথাটা শোনা মাত্র এই আহাদ আর আহিয়া একসাথে চমকে তাকালো আদনানের দিকে। দুজনের মুখে মিষ্টি আটকে গেল, না গিলতে পারছে না ফেলতে পারছে। তাদের মুখের দিকে তাকিয়ে আফরোজা শেখ কপাল কুঁচকে বললেন, কি সমস্যা তোমাদের দুজনের? এমন ভুতুম পেঁচার মতো হাঁ হয়ে আসো কেন? মায়ের কথা দুই ভাই বোন একে অপরের দিকে তাকালো। নিজেদের অবস্থা বুঝতে পেরে দ্রুত মুখ থেকে মিষ্টিটা ফেলেই দিল। আহাদ জিভ দিয়ে মুখ পরিষ্কার করলো। আদনানের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, ওর মতো সূচিবায়ুর কপালে মেয়েও জুটল। কোন আতপাগল রাজি হলো মেয়ে দিতে? আফরোজা শেখ তীক্ষ্ণ কণ্ঠে থমকে উঠলেন। মুখে লাগাম কেন বেয়াদব ছেলে? ওর কপালে তো তাও জুটেছে, তোমার কপালে সেটাও জুটবে না। আর তার মায়ের কথা একটু জোরে হেসে ফেললো। অতঃপর একটু ঝুঁকে এসে আদনানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, আহাদ রাজার কপালে জুটতে হয় না। যেটা আহাদ রাজার, সেটা আহাদ রাজা ছিনিয়ে নিতে জানে। নিজেদের সংযত করো, তোমরা এখন আর ছোট নও যে প্রতিটা কথা নিয়ে বাজি ধরবে আর লড়বে। তোমাদের দু ভাইয়ের এই লড়াই দেখতে দেখতে আমি ক্লান্ত। আদনান এবার একটু ঝুঁকে আহাদের মুখোমুখি হয়ে বসলো। চোখে ঠান্ডাটা ছিল, ছোচে মাপা হাসি টেনে দৃঢ় গলায় বলল, চ্যালেঞ্জ করছিস তাহলে? তবে এবার বাজি জেতা তোর জন্য দুষ্কর হবে। চ্যালেঞ্জ না, সত্যি বলছি। আহাদ রাজা এই 29 বছরের জীবনে কোনো বাজিতে হারেনি, আর হারবেও না। কথাটা দৃঢ়তার সাথে বলল আহাদ। আদনান চোখ ছোট ছোট করে বাঁকা হাসি ছুড়ে দিয়ে বলল, কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স কিন্তু ভালো না। তোর জন্য এখনই আফসোস হচ্ছে আমার। এবার তো তুই গোহারা হারবি। এই বলে দুবার যশোযোগ শব্দ করলো। আহাদের গাঢ় বাদামি চোখের মণি যেন লালচে হয়ে উঠল। চোয়াল শক্ত, কপালে শিরা ফুলে উঠেছে। হাতে মুষ্টিবদ্ধ করে হঠাৎই ঝাঁপিয়ে পড়ল আদনানের দিকে। আদনানের শার্টের কলার ধরে একটা ঘুষি বসিয়ে দেয় মুখ বরাবর। তার ছোট কেঞ্চিত কেটে রক্ত বেরিয়ে আসলো। আবার হাত তোলে আহাদ। তখনই আশফাক মীর আর আদিল ছুটে এসে আহাদকে টেনে পিছনে সরিয়ে নিয়ে আসে। মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই যেন শ্বাস আটকে তাকিয়ে আছে দুই ভাইয়ের দিকে। ঋতু আর বাণী এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে। আইয়া ভয় গুটিসুটি মেরে হালিমা বেগমের পেছনে এসে দাঁড়ায়। আফরোজা শেখ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগত গলায় বললেন। আহাদ সাথে সাথে কর্কশ গলায় উত্তর দিল, তাহলে চোখে পট্টি বেঁধে রাখো। দেখতে কে বলেছে তোমাকে? এই কথাটাও শুনে আফরোজা শেখের মুখ লাল হয়ে গেল। চোখে আগুন জ্বলে উঠল, বুক উঠানামা করছে রাগে। এই ছেলের কোন কথা মাটিতে পড়ে না, সবার কথার উত্তর দিতেই হবে। কিন্তু জানেন এই ছেলের সাথে তর্ক মানে দেয়ালে মাথা ঢোকার মতো। তাই আর কিছু না বলে কটমট চোখে এক ঝলক তাকালেন দুই ছেলের দিকে। এরপর গটগট করে নিচের রুমে চলে গেলেন। আবার আদনানের দিকে তাকালো। আদনান তখনও সেই একই ভঙ্গিতে বসে আছে। ছোচের কোণে তীক্ষ্ণ হাসি টেনে বৃথা আঙ্গুল দিয়ে ছোচের কোণা মুছল। এই দৃশ্য সহ্য হলো না আহাদের। সে আরো ক্ষিপ্ত হয়ে তার দিকে তেড়ে গেল। কিন্তু আশফাক মীর এবার সামনে এসে তার পথ বিরোধ করে দাঁড়ালেন। স্টপ আহাত, অনেক হয়েছে। আজ চাচার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে একবার বা হাতের দিকে উঁচুপির দ্বারা নাকটা ঘষে নিয়ে নিজের রাগ সংযত করার চেষ্টাই করলো। অতঃপর ধপধপ শব্দ তুলে
সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তার চলে যাওয়াতে হল রুমের পরিস্থিতি একটু হলেও ঠান্ডা হলো। আশফাক মীর হতাশ হয়ে হালিমা বেগমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। আদনান দুবাহু ঘুরিয়ে নিজের শার্ট ঠিক করলো। তারপর সামনে রাখা ঠান্ডা পানির গ্লাস তুলে নিয়ে এক নিঃশ্বাসে নিয়ে নিল। মুখে কোনো ভাব নেই, যেন কিছুই ঘটেনি। তখনই আহিয়া একটু কাছে এসে আদনানের দিকে এক ঝলক তাকিয়ে হালকা হেসে বলল, কংগ্রেচুলেশনস আদনান ভাই। আদনান হালকা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, না, এই যে আপনার বিয়ে ঠিক হলো। কেন? তোর ভাইয়ের হাতে মার খেয়েছি তার জন্য? ও, ধন্যবাদ। আহিয়া এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সোজা নিজের রুমে চলে আসলো। তার চোখে হালকা কুয়াশা, বুকটা কেমন যেন করছে। এমন অনুভূতি তো আর আগে হয়নি কখনো। আহিয়া এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সোজা নিজের রুমে চলে আসলো। তার চোখে হালকা কুয়াশা, বুকটা কেমন কেমন করছে। এমন অনুভূতি তো তার আগে কখনো হয়নি। সে তো সবসময় চেয়েছে আদনান যেন বিয়ে করে, তবে আজ সেই খবরে তার খুশি কেন হলো না? কেন এমন অস্থির লাগছে তার? কেন বুকটা ধকধক করছে? এমনটা তো হওয়ার কথা না। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকে জোরপূর্বক একটা হাসি আনলো ঠোঁটে, কিন্তু ঠোঁট কাঁপছে নিজের প্রতিচ্ছবিকে। বলা, কি সব ভাবছিস আহিয়া? ছি। মাথা নেড়ে সব উল্টোপাল্টা চিন্তা ছেড়ে ফেলে দিল। অতঃপর ঘুরে এসে বিছানায় বসলো। জানালা খোলা থাকায় বাইরে থেকে মৃদু বাতাস ঘরে ঢুকেছে, সাথে পর্দা নড়ছে ধীরে ধীরে। আহিয়া চোখের পাতা ভারী হয়ে আসছে, কিছুতেই মনটা স্থির হচ্ছে না। বুকে যেন এক অজানা দোলাচল, কিন্তু আহিয়া এই অস্থিরতা কারণ বুঝলো না। সোফার উপর পা তুলে নিজের উরুতে চিবুক ঠিকিয়ে বসে আছে রিধিতা। চোখে মুখে হালকা ক্লান্তির ছাপ, কপালের সামনে ছোট ছোট চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে, আর সেই বিরক্ত মুখে ফু দিয়ে সেগুলোই সরিয়ে দিচ্ছে। ঘরে এক ধরনের স্থিরতা ছড়িয়ে আছে। ঠিক তখনই রিধিতার সামনে সোফায় এসে বসলেন সুমন। দুই হাত ছড়িয়ে পেছনে ভর দিল। রিধি চোখ তুলে এক ঝলক তাকালো তার দিকে, অতঃপর আবারও দৃষ্টি নামিয়ে আনলো নিজের হাতে থাকা কুশনের দিকে। সুমন একটু চুপ করে থেকে ঠোঁটে সে চিরচেনা হাসি ফুটিয়ে বলা, তুমি এত সাহসী কবে হলে ছোট গিন্নি? স্পাইডারম্যান না স্পাইডার ওম্যান এর মতো স্বরাষ্ট্রমন্ত্রী ছেলেকে বাঁচালে। তার কণ্ঠে একরকম মজার ছল, কিন্তু রিধি কিচ্ছু বলল না, শুধু তার চোখে একবার তাকালো সুমনের দিকে। সুমন আবার প্রশ্ন করল, একটা কথা বলো তো, তুমি ওখানে কি করছিলে? রিধি নিচু গলায় উত্তর দিল, আমরা বসুন্ধরা যাচ্ছিলাম, আর তখনই হঠাৎ করে এসব ঘটলো। কথাটা শান্তভাবে বললেও আজকের ঘটনাটা তার চোখে একটুখানি ঝলক দিয়ে উঠল। সুমনও আর সেগুলো নিয়ে প্রশ্ন করল না। পাশ থেকে একটা ছোট্ট শপিং ব্যাগ নিয়ে এগিয়ে দিল তার দিকে। রিধি একটু কপাল কুঁচকে তাকালো। কি এটা? খুলে দেখো। রিধি ব্যাগটা হাতে নিল, ভেতরে হাত দিয়ে বের করে আনতে দেখলো ব্র্যান্ড নিউ ফোন। তার চোখে বিস্ময়, মুখে হাসি ফুটে উঠল। এটা আমার ফোন? থ্যাংক ইউ ভাইয়া। সুমন একগাল হেসে গলায় মজা এনে বলল, শুধু ধন্যবাদ দিলে হবে না, এখন আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। মুহূর্তে রিধির মুখের হাসি মিলিয়ে গেল। ফুস শুকুসকে চোট ফুলিয়ে পড়ল, এত রাতে কে চা খায়? আমি খাই, যাও নিয়ে আসো। আপনি আর আপনার বউ মিলে আমাকে বড্ড খাটান সুমন ভাই, এটা ঠিক না। এই বলে রিধি গাল ফুলিয়ে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। সেদিকে তাকে সুমন হালকা হেসে ফেল। এরপর ফোনটা হাতে নিয়েই বসে পড়ল। সেটিংস ঠিক করতে হবে, সাথে নতুন সিমও সেট করতে হবে। এমন সময় ঈশানী এসে বসলো তার পাশে, কাঁধে হালকা করে হাত রেখে ফিসফিস স্বরে বলল, শুনছেন, কাল আব্বু আম্মু সহ সবাই আসছে, মামাও নাকি আসবে। সুমন ফোন থেকে চোখ না তুলেই বলল, হঠাৎ সবাই, কারণ কি? ঈশানীর চোখে ভয়, গলায় কাঁপুনি। আমার মনে হয় আব্বু নিউজটা দেখে ফেলেছে, তা না হলে এমন হুট করে আসবে কেন? আমার না খুব ভয় করছে। সুমন এবার ফোনটা টেবিলে রেখে ঈশানীর দিকে তাকালো, মুখে ঠান্ডা ভাব, কিন্তু চোখে একটুখানি চিন্তার ছায়া। ভয়ের কি আছে, আজব কথা বলো না, বাবাকে আমি বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না। সুমন একটু সোজা হয়ে বসলো, ঘাড় কাত করে রান্নাঘরের দিকে তাকালো, দেখলো
হৃদি মগে চা ঢালছে। সুমন চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। ঈশানী তার মুখের দিকে তাকিয়ে আছে। আসন্ন ঝড়ের আগমনী বার্তা ওরা কেউই পুরোপুরি বুঝতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুপুরটা আজ কেমন যেন অস্বাভাবিক। হাওয়ার ভেতরেও একরকম কাঁপন লেগে আছে। প্রতিটি করিডোরে ছাত্রছাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়েছে। হৃদিরা ঠিক তখনই ক্লাস শেষ করে বেরিয়েছে। প্রথমে বুঝতেই পারেনি কি হচ্ছে, কিন্তু কাছে এগোতে পরিষ্কার বুঝতে পারলো যে রাজনীতির কোনো বড় সংগঠনের সভা চলছে আজ। মাঠ প্রাঙ্গণের দিকে যেতেই দেখা গেল ভিড়ের মাঝখানে উঁচু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে আহাজ রাজা। পাশে দাঁড়িয়ে আছে শাহিন, নাদিম, শাওন, সাথে রাজনীতির প্রভাবশালী কিছু চেনা মুখ। আহাত সাদা পাঞ্জাবি ঘামে ভিজে গেছে, কাপড় শরীরের সঙ্গে লেপটে গেছে, চোখে সানগ্লাস কালো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাঝে মাঝে পৃথা আঙ্গুল দিয়ে তা মুছে আগুন মেশানো কণ্ঠে বক্তৃতা দিচ্ছে সে। তার গলা যেন প্রতিধ্বনি হচ্ছে, বাজছে চারিদিকে। হৃদি থেমে যায়, তার পা যেন মাটিতে গেঁথে গেল। সেই বিশাল ভিড়ের ফাঁক ফোকর দিয়ে হৃদির চোখ আটকে রইল আহাজ চাচার উপর। মুখের উপর আলো ছায়ার খেলা, চোখে চশমায় রোদ ঝলমল করছে। সবকিছু মিলিয়ে তাকে আজ একেবারে অন্যরকম লাগছে। তার পাশে থাকা আহিয়া সেটা লক্ষ্য করে হালকা কুনুয়ের ধাক্কা দিয়ে ফিসফিস করে পড়ল। হৃদির চোখ সরিয়ে নিল শক্ত কণ্ঠ করে, চল সামনে যাই, তাহলে ভাইয়াকে আরো ভালো করে দেখতে পাবি। হৃদি চোখ সরিয়ে নিল, ছোট্ট করে বলল, মাথা খারাপ? রাজনীতির এই রং তামাশা দেখার কোনো শখ নেই আমার। তোদের ইচ্ছে হলে তোরা যা। আনিকা হেসে একটু কটাক্ষ করে বলল, রাজনীতি দেখার শখ নেই, অথচ রাজনীতির রাজা তোমার শখের পুরুষ। হৃদি গম্ভীর স্বরে উত্তর দিল, শখের পুরুষ না ছাই, উনি শুধু আহিয়ার ভাই, আর কিছু না। আহিয়া আর আনিকা দুজনেই তখন একসাথে অবিশ্বাসের ভঙ্গিতে তাকালো তার দিকে। হৃদি নজর সরিয়ে নিল ব্যাগের ফিতা আঙুলে জড়াতে জড়াতে নিজেকেই মনে মনে বলল, আমি এমন নির্লজ্জ কবে থেকে হলাম? কালই তো রাগ করে চলে এলাম, আর আজ আবার তাকিয়ে আছি ওনার দিকে। হঠাৎই মুখ ফুসকে বেরিয়ে এলো, বেহায়া মন আমার। আনিকা শুনেও অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বললি? হৃদি দ্রুত মাথা নেড়ে বলল, কিছু না। ঠিক তখনই মঞ্চ থেকে আহাত নেমে আসে। তার ডান পাশে শাহিন আর বাম পাশে শাওন আর নাদিম। সাদা পাঞ্জাবি, হাতা গোটানো, চোখে কালো চশমা, যেন এক অদ্ভুত রহস্যের আবরণে ঢাকা চোখ। হৃদি আবারও তাকালো, নিঃশ্বাস রোধ করে। আজ সরাসরি তাদের দিকে এগিয়ে আসছে। হৃদির বুকে ধকধক করছে লাগলো। মনে হলো আজ এখনই হয়তো কিচ্ছু বলবে, কিন্তু না। আহাত পাশ কাটিয়ে সোজা চলে গেল, যেন ওকে চিনেই না, তাকে খেয়ালই করেনি। হৃদির চোখের দৃষ্টি মুহূর্তে নিস্তেজ হয়ে গেল। সে এক জায়গায় স্থির দাঁড়িয়ে রইল, ঠোঁট চেপে ধরলো জোরে। মনে হচ্ছিল বুকের ভেতর কেউ একজন ভারী পাথর বসিয়ে দিয়েছে। এদিকে আনিকা একটু এগিয়ে গিয়ে পেছন থেকে শাহিনকে ডাকলো। শাহিন একটু ঘুরে তাকালো, তর্জনী আঙ্গুল নিজের দিকে ইশারা করে বলল, আমাকে ডাকলেন? আনিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। শাহিন একটু দ্বিধায় নাদিম আর শাওনের দিকে তাকালো। তারা চোখের ইশারায় যাওয়ার ইঙ্গিত দিল। শাহিন হালকা হাসি দিয়ে কয়েক কদম এগিয়ে এলো আনিকার দিকে। আনিকা হাত বলুন, কি বলবেন? একটু ব্যস্ত আছি আজকাল। কচলাতে বলল, আসলে কালকে তাড়াহুড়োয় আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি। ধন্যবাদ? কেন? ও, আপনি কালকে আমাকে বাঁচিয়েছেন তাই। শাহিন ঠোঁট কামড়ে হালকা হাসলো। তাকে হাসতে দেখে আনিকা বিরক্তিতে কপাল গুছিয়ে নিল। শাহিন সেটা লক্ষ্য করে দ্রুত হাসি থামিয়ে দিয়ে বলল, সরি, আসলে আপনার জায়গায় যদি আহিয়া কিংবা নীলা বা মিস রিদিতা থাকতো, তাহলে তাদেরও আমি একইভাবে বাঁচানোর চেষ্টা করতাম। এটা ভাইয়ের হুকুম ছিল আর আমার কর্তব্য, তাই এত বেশি ইমোশনাল হওয়ার কিছু নেই। আনিকা মুহূর্তেই রেগে গেল, তাতে দাঁত চেপে বলল, চামচা কোথাকার। জি, কি বললেন? কিছু না। অতঃপর মুখে হাসি টেনে আনিকা বলল, যাই হোক, তবু আপনি সাহায্য করেছেন আমাকে, তার জন্য আপনাকে ধন্যবাদ। শাহিন চিবুকে দু আঙুল বুলিয়ে ভেবেনি দুষ্টুমি ভরা চোখে তাকালো। শুধু ধন্যবাদে পেট ভরে না, বুঝলেন? মানে? শুধু ধন্যবাদ বললেই হবে না, কিছু রান্না টান্না করে খাওয়ান। বলেই ঠোঁট কামড়ে হেসে ফেল। আনিকা কটমট করে তাকিয়ে মুখ শক্ত করে বলল, ঠিক আছে, আপনি যা খেতে চান সেটা রান্না করে নিয়ে আসবো, কিন্তু তারপর আপনি আমাকে আর কোনো উপকার করতে আসবেন না, কারণ আমি কারোর ঋণ রাখতে চাই না।
শাহিন এক ঝলক তাকায় তার দিকে, চোখে একরকম খেলা আনলো, চোখ টিপি দিয়ে বলল, আগে দেখি আপনি কথা রাখেন কিনা। আপনার রান্না খেয়ে সন্তুষ্ট হলে বাকিটা পরে দেখা যাবে। বলে হালকা হাসি ছুড়ে সেখান থেকে চলে গেল। আনিকা তার পেছনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখা যাবে শাহিন সাহেব, দেখা যাবে। আমার রান্না খেয়ে আপনি 3 মাস কোমায় থাকবেন, তখন বুঝবেন সন্তুষ্ট কাকে বলে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল, কিন্তু চোখে সেই অদ্ভুত জেদটা এখনো টিকে আছে। নাদিম আর শাওন গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। শাহিনকে কাছে আসতে দেখে দ্রুত দুজনে এগিয়ে যায় তার দিকে। অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে। দুজনেই একসাথে হু করে হেসে উঠে। শাহিন তাদের হাসার কারণ বুঝতে পারল না। বিরক্ত হয়ে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, হাসছিস কেন তোরা? আমাকে জোগাড় মনে হয়? নাদিম কোনো রকম হাসি থামিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, ভাইয়ের ডায়লগ দিচ্ছিস কেন? শাওন তৎক্ষণাৎ এক ধাপ এগিয়ে এলো, দুহাত নাড়িয়ে আদের কণ্ঠ নকল করে বলতে শুরু করলো, শাহিনের জায়গায় যদি এখন ভাই থাকতো তাহলে বলতো, এই নাদিমের বাচ্চা ফোন করতেছিলি আমায়, আমার সাথে আমি ফান করতেছি নাকি? থাপড়াইয়া তোর চেহারার নকশা পাল্টাই দিমো। এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা কুক। এই বলে তিনজনই একসাথে হু হু করে হেসে উঠল। এমন সময় বাতাস কেটে পেছন থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর কণ্ঠ, শাওনের বাচ্চা। শব্দটা যেন আগুনের স্ফুলিং এর মতো এসে গায়ে কাটা পড়লো তিনজনেরই। শাওনের হাত মাঝপথে ঝুলে রইল, চোখ বড় বড় হয়ে গেল তার। ধীরে ধীরে তারা তিনজনই ঘুরে দাঁড়ালো। পেছনে দাঁড়িয়ে আছে আহাজ রাজা, চোখ শক্ত করে কিরমির করে তাকে আছে তাদের দিকে। তার চেহারার এমন এক তীব্রতা যেন এই মুহূর্তে সবকিছু স্তব্ধ হয়ে গেল। তিনজনই তাড়াতাড়ি সোজা হয়ে মাথা নত করে দাঁড়ালো আহাদের সামনে। আহাদ একদম এগিয়ে এসে গর্জে উঠল, আমাকে জোকার মনে হয় তোদের? তিনজন একসাথে মাথা নাড়ালো। না ভাই। আহাদের কণ্ঠে বজ্রধ্বনি, আমাকে নিয়ে ফান করতেছিস? তিনজন আবারও একসাথে না সূচক মাথা নাড়ালো। আহাদ আবারও গর্জে উঠল, আমি ফান করতেছি? তিনজন এবার একে অপরের দিকে তাকালো। হ্যাঁ না কিছুই বলো না। আহাদের চোখে রক্তবর্ণ হয়ে উঠল, দাঁত চেপে কটমট করে বলল, থাপড়াইয়া তোদের চেহারা নকশা পাল্টাইয়া দিব আমি। এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, কুইক। তবুও তারা এক পাও নড়ল না। শাওনের ছোচে হালকা একরকম দুষ্টু হাসি খেলে গেল, যা সেই ছোচের ভেতরে গিলে ফেলার চেষ্টা করলো। যেতে বলছি তো তোদের আমি। আবারও গর্জে উঠল, কিন্তু তার সামনে দাঁড়ানো এই তিনজন যেন প্রস্তুর মুহূর্তে। আসলে তারা আহাতকে খুব ভালো করে চেনে। এখন যদি তারা সত্যি সত্যি চলে যায়, তখনই আহাত আবারও বলবে, আমি বলেছি বলেই তোরা চলে যাবি। তাই তারা স্থির দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। আহাদের রাগ এবার চরম পর্যায়ে পৌঁছে গেল। তাদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে নিস্তেজ গাড়িতে গিয়ে ধপ করে বসে পড়লো। গাড়ির কাজ ওঠাতে না ওঠাতে তিনজনের মুখে একসাথে হাসির ফোয়ারা ছুটে গেল। গাড়ির ভেতরে বসে আহাদও সেটা শুনতে পেল। জানালার বাইরে তাকিয়ে তার ছোচের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। বাইরে তার তিনজন বিশ্বস্ত সঙ্গী। এই তারাই একমাত্র যারা আহাত রাজার রাগকে ভয় পায়, আবার ভালোবাসে সবচেয়ে বেশি। এমন সময় আহাদের চোখ আটকে গেল। দূরে দাঁড়িয়ে থাকা রীতির দিকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেদিকে তাকে বিড়বিড় করে আওড়ায়, এখানে তাকাস না, জানো আমি পুড়ে যাই। সন্ধ্যার আভা গধূলির রঙে মিশে গিয়ে গুলশানের নিস্তব্ধ এরিয়াটাকে একরকম রহস্যে ঢেকে দিয়েছে। বাতাসে মৃদু পাতার শব্দ, তবুও হঠাৎ সেই নীরবতা ভেঙে পড়লো এক অদ্ভুত গর্জনে। মির হাউজে লোহার গেট পেরিয়ে একে ঢুকেছে আহাদ রাজার 4-4টে কালো গাড়ি। গাড়ির দরজা খুলতে কয়েকজন গার্ড ছুটে এসে আহাদের পাশে সাইড দিল। আহাদ গাড়ি থেকে নেমে মাথা ঝাঁকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে এলোমেলো চুল ঠিক করার চেষ্টা করলো। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে চোখ তুলে চারপাশটা দেখে নেয়। চোখে স্বাভাবিক ঠান্ডা জ্যোতি, তার মুখের সেই দৃঢ়তা যেন মুহূর্তেই আশেপাশের বাতাসকেও কাঁপিয়ে দিল। নাদিমের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি খবর? নাদিম এক পা এগিয়ে এসে কণ্ঠে দৃঢ়তার সঙ্গে বলল, ভাই আপনার শিকার ড্যামো করে আছে, দুজনকে ধরতে পেরেছি, বাকি দুজন পলাতক। মুহূর্তে আহাদের কপালে ভাঁজ পড়ল। গার্ডদের দিকে তাকিয়ে
হায়নার মতো হুঙ্কার ছাড়ল। পালিয়ে যাই কি করে? একটা কাজও ঠিকঠাক করতে পারিস না। তোদের সব কয়টাকে পুষেছি কি সাধে? আমার টাকা কি গাছে ধরে যে তোদের প্রতি মাসে মাগনা টাকা দিব? ইডিয়েট কতগুলো।